প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রান্না সিরিজের একটি বই, নাম সেই কুয়াশা। প্রথম খণ্ড। শুরু করছি সপ্তম অংশ। এখন পর্যন্ত যা কিছু ঘটে গেছে তাতে দ্বিতীয় সম্ভাবনাটাই জোরালো। ওকে আর কুয়াশাকে খুন করার চেষ্টা করেছে ফেনিস, ব্যর্থ হওয়ায় ফাঁসিয়ে দিয়েছে মিথ্যে দুটো হত্যাকাণ্ডের অভিযোগে। অ্যাডমিরাল হ্যামিল্টন খোঁজখবর নেবার চেষ্টা করেছিলেন, তাই তার প্রাণের উপরেও হামলা চালানো হয়েছে। কপাল ভালো বেঁচে গেছেন নোমা চিপ, তবে অবস্থা সঙ্গীন। আমেরিকা ছাড়ার আগে জর্জ রেডক্লিফের সঙ্গে আরেক দফা কথা বলে এসেছে রানা। জানতে পেরেছে সফল অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাডমিরালের শরীর থেকে গুলি বের করে নিতে পেরেছে ডাক্তাররা। তবে পুরোপুরি আশঙ্কামুক্ত নন তিনি এখনও। অপারেশনের পর তাকে সরিয়ে নেওয়া হয়েছে অত্যন্ত গোপন এক স্থানে। এমনকি রানার পক্ষেও তার সঙ্গে এখন আর যোগাযোগ করা সম্ভব হবে না। যোগাযোগ করে লাভও নেই। চেতনার নাশক দিয়ে রাখা হয়েছে অ্যাডমিরালকে। অন্তত সপ্তাহখানেক পর্যন্ত তার জ্ঞান ফেরানো ঝুঁকিপূর্ণ। তারপরেও কথাবার্তা বলার মতো শক্তি ফিরে পেতে অনেক সময় লাগবে। যে দুজন মানুষকে তিনি সন্দেহ করেছেন তাদের নাম আর এখনই জানা যাবে না। কর্সিকাই এখন একমাত্র ভরসা। ফেনিসের জন্মভূমি থেকে সূত্র সংগ্রহ করতে হবে রানাকে। তাই বিসিআই হেডকোয়ার্টারে সংক্ষিপ্ত একটা রিপোর্ট পাঠানোর পর সদ্য পরিচয়ে আমেরিকা ত্যাগ করেছে ও। লন্ডন আর প্যারিস হয়ে গতকাল পৌঁছেছে সান ভিনসেনজোতে। 3 দিন পেরিয়ে গেছে ইতিমধ্যে। যাত্রার শেষ পর্যায়ে রয়েছে এখন রানা। খুব শীঘ্রই পা রাখবে ভূমধ্যসাগরের মাঝখানে কৌশিকা দ্বীপের মাটিতে। যাত্রাপথের বড় একটা সময় বিমান আর ফিশিং বোটে বসে বসে কাটানোয় চিন্তাভাবনা করার সুযোগ পেয়েছে রানা। ঠিক করে নিতে পেরেছে আশু কর্মপদ্ধতি। নীরের যে দুটো তথ্য আছে তার উপর ভিত্তি করেই তদন্ত শুরু করতে হবে ওকে। তথ্য দুটো হলো, গিলবার্তো বারেমি নামে সত্যি একজন কাউন্ট ছিলেন এবং তার অধীনে একদল লোক ছিল যারা নিজেদেরকে কাউন্সিল অফ ফেনিস বলে পরিচয় দিত। এর বাইরে নিরন্তর পরিবর্তিত হয়েছে পৃথিবী। দেশে দেশে ঘটেছে ক্ষমতার সহিংস পালাবদল। মানবজাতির ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড নতুন কোনো বিষয় নয়, কিন্তু ওগুলোর পেছনে কারো না কারো হাত থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাসীন সরকারের। সরকার যখন হত্যাকাণ্ডের জন্য খনি ভাড়া করে, তার পিছনে সূত্র পাওয়া খুব মুশকিল। সফল হবার পর খনিদের সঙ্গে আলাদা এক বন্ধনও সৃষ্টি হয় নিয়োগকর্তাদের। এভাবেই হয়তো ধীরে ধীরে ক্ষমতাবান হয়ে উঠেছে ফেনিস। লন্ডনে থেকে রানা এজেন্সির মাধ্যমে ফেনিসের ফাইল জোগাড় করে নিয়েছে রানা। ডিটেল কিছু নেই, তবে ওটা পড়ে নানা ধরনের আইডিয়া এবং গুজবের ব্যাপারে পরিষ্কার একটা ধারণা হয়েছে ওর। আন্তর্জাতিক ইন্টেলিজেন্স কমিউনিটির ছোট্ট একটা অংশ মনে করে 40 ও 50 দশকের অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য দায়ী ফেনিস। সারায়েভো থেকে মেক্সিকো সিটি, টোকিও থেকে বার্লিন, এমন কোনো জায়গা নেই যেখানে ওরা কাজ করেনি। 50-এর দশকে কভার্ট ইন্টেলিজেন্সের বিস্তৃতির ফলে সংগঠনটার বিলুপ্তি ঘটেছে বলে মনে করা হয়। রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য ভাড়াটে খুনির প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তখন। বড় বড় দেশের সরকার তাদের নিজস্ব ইন্টেলিজেন্স এজেন্সির ছায়া সংগঠনের মাধ্যমে ঘটাতে পারত ওসব। ফেনিসের বিলুপ্তির পিছনে আরেকটা গুজবও আছে। ওদেরকে নাকি গ্রাস করে নিয়েছে সিসিলিয়ান মাফিয়া। এসবই হচ্ছে মাইনরিটি রিপোর্ট। অফিসিয়ালি ইন্টারপোল, MI6 এবং CIA-এর ভাষ্য হলো, ফেনিসের ক্ষমতা সম্পর্কে যা কিছু জানা যায় তার সবই অতি কথন। ইটালিয়ান এবং ফ্রেঞ্চ রাজনৈতিক মহলের ছোটখাটো কিছু ব্যক্তিত্বকে হয়তো হত্যা করেছে ওরা, কিন্তু সেগুলোর একটাও উল্লেখযোগ্য নয়। সংগঠনটা সেফ একজন পাগলাটে মানুষ।
সংঘটা স্রেফ একজন পাগলাটে মানুষ এবং তার অনুসারীদের সমষ্টি ছাড়া আর কিছু নয়, যারা প্রচলিত সমাজ ব্যবস্থায় বিশ্বাসী ছিল না। উগ্রবাদী এমন সংগঠন দুনিয়ায় ভুরি ভুরি পাওয়া যাবে। এদেরকে খামোকাই নাকি বড় করে দেখানোর চেষ্টা করছে দুষ্ট কিছু লোক। হুইলস হাউস থেকে ক্যাপ্টেনের কথা ভেসে আসাতে চিন্তায় সেদ পড়ল রানার। কুইন ডিসি মিনতি, চেঁচিয়ে জানালো লোকটা। আন্দারে এন্তো কোস্তা। গ্রাচ্ছি ক্যাপিতান, ধন্যবাদ জানালো রানা। পেগ্রো। আবার চিন্তার সাগরে ডুবে গেল রানা। ফেনিস, এ কি সম্ভব? এটা মাত্র সংগঠন কি সারা পৃথিবীর সমস্ত সন্ত্রাসবাদ আর অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে? সবখানে সৃষ্টি করতে পারে অস্থিরতা? হয়তো বা পারে। কোনো ধরনের প্রমাণ না থাকার পরেও ওকে এবং কুয়াশাকে যেভাবে দুটো দেশের সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তাতে সংগঠনের ক্ষমতার ব্যাপারে কোনো রকম সন্দেহ রাখার অবকাশ নেই। প্রয়াত লিও ভাদিমের কথাই বোধ হয় ঠিক। ফিরে এসেছে ফেনিস এ নতুন এক কাউন্সিল নিয়ে। এবার ওরা আগের চেয়ে অনেক গুণ ভয়ঙ্কর, অনেক গুণ শক্তিশালী। নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে এগোচ্ছে, কি সেটা জানা নেই, তবে ভালো কিছু যে নয় তা তো পরিষ্কার। এ কারণেই ঠেকাতে হবে ওদেরকে। নিজেকে এবং কুয়াশাকে নির্দোষ প্রমাণ করতে হবে। ওদের দুজনের ঘনিষ্ঠ দুই পিতৃসম ব্যক্তিত্বের উপর হামলার প্রতিশোধ নিতে হবে। তার জন্য ভেদ করতে হবে ফেনিস নামের দুর্জেয় রহস্যটাকে। কৌশিকা থেকে জোগাড় করতে হবে প্রথম সূত্র। বহু বছর আগে গিলবার্তো বারেমে যখন সূচনা ঘটায় কাউন্সিলের, কারা ছিল তার সহচর, কোথায় গেছে তারা, জানতে হবে রানাকে। কাউন্সিল অফ ফেনিসের পুরনো সদস্যদের গন্ধ শুকে বের করবে ও এখনকার নাটের গুরুকে। আতুয়ালমেন্টে, চিৎকার শোনা গেল ক্যাপ্টেনের। লা অ্যাক্সেসো রোসিও। বন বন করে ঘোরাচ্ছে হুইল। বোটের নাক ঘুরে যেতে শুরু করলো সরু এক খালের দিকে। খোলা দরজা দিয়ে রানার দিকে তাকালো সে। অ্যাঙ্কোরা সিংকে মিনতি সিনর। লা তেরা দি কোর্সিকা। গ্রাচ্ছি ক্যাপ্টেন। তৃতীয়বারের মতো ধন্যবাদ জানালো রানা। কোর্সিকায় পৌঁছে গেছে ওরা। পাথরে পাহাড়ি পথ ধরে ছুটে চলে সে কুয়াশা। ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করছে নিজের দেহটাকে অনুসরণকারীদের দৃষ্টি থেকে লুকিয়ে রাখার জন্য। দূরত্ব বাড়াবার কোনো দূরত্ব বাড়াবার চেষ্টা কোনো চেষ্টা করছে না। ও চাইছে না পেছনের লোকগুলো ব্যর্থ হয়ে ফিরে যাক। তার বদলে ওদেরকে বিভ্রান্তির মাঝে ফেলে ছত্রভঙ্গ করে দিতে চাইছে। বিচ্ছিন্ন হয়ে গেলে ওদের একজনকে বন্দি করার মতলব। তার কাছ থেকে হয়তো অনেক প্রশ্নের জবাব মিলবে। কৌশিকার ব্যাপারে লিও ভাদিমের ধারণাই ঠিক। পড়তে ভেচিওর উত্তরে এই পাহাড়ি এলাকায় সত্যিই লুকিয়ে আছে রহস্য। দুদিনেরও কম লেগেছে কুয়াশার সেটা আবিষ্কার করতে। একদল রক্ত লোলুপ মানুষ এখন ওকে তাড়া করে ফিরছে পাহাড়ের ভিতর, বাধা দিতে চাইছে রহস্যটা উদ্ঘাটনের কাজে। 4 রাত আগে কৌশিকা ছিল সেফ একটা অনুমান, ফেনিসের তথ্য পাবার শেষ খড়কুটো। পড়তে ভেসিও ছিল দক্ষিণ পূর্ব উপকূলের সামান্য এক শহর। ওর পেছনের পাহাড়গুলো ছিল অজ্ঞাত অঞ্চল। এখন সব বদলে গেছে। পাহাড়ি অঞ্চলটা এখনো অজ্ঞাত, তবে মানুষগুলোর আচরণে ভয়াবহ এক পরিবর্তন এসেছে। শুরু থেকে একটু অদ্ভুত লেগেছে ওদেরকে। অন্তর অন্তর্মুখী, অতিথি বিমুখ, পিঠ ঘুটে এক উচ্চারণের কথা বলে ওরা। আলাপ চালানো মুশকিল, কিন্তু সেটাই ওদের আচরণের একমাত্র ব্যাখ্যা হতে পারে না। কুয়াশাকে দেখা মাত্র সন্দেহ চোখে তাকায় ওরা। ফেনিস বা বারেমে নাম দুটো উচ্চারণ করলেই চেহারায় মেঘ জমে। জোরাজুরি করলে কথাই বন্ধ করে দেয়। হাবভাব হাবভাবে মনে হয় নাম দুটো নিষিদ্ধ শব্দ, অচেনা মানুষের সামনে উচ্চারণ করা বারণ। 4 দিন আগে হলে ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকত কুয়াশার কাছে, কিন্তু এখন প্রত্যক্ষ প্রমাণ রয়েছে ওর কাছে। কাউন্ট গিলবার্তো বারেমের ফেনিস এখানকার পাহাড়ি আদিম ক্ষমতার মাঝে পবিত্র এক প্রতীক, বিকল্প এক ধর্ম।
কোনো ভুল নেই এতে, কারণ ফ্যানাটিকের মতো আচরণ করছে লোকগুলো। স্প্যানিশের গোমর রক্ষা করার জন্য এরা প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। 4 দিনে দুনিয়া বদলে গেছে কুয়াশার। শিক্ষিত আধুনিক প্রতিপক্ষের বিরুদ্ধে আর লড়ছে না ও। এখন লড়ছে প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী, অতীতের ছায়ায় বসবাসরত গেয়েও মানুষের বিরুদ্ধে। এদের চাল চরিত্র আর প্রেরণা বোঝা দুষ্কর। তাই মরিয়া হয়ে উঠেছে অনুসরণকারীদের মধ্যে অন্তত একজনকে হাতের মুঠোয় পাবার জন্য। কুয়াশার ধারণা 3 জন পিছু নিয়েছে ওর। সামনে পাহাড়ের চূড়া পর্যন্ত ঢালটা অনেক দীর্ঘ, অনেক চওড়া। পুরোটা ঢাকা পড়ে আছে নানা প্রজাতির গাছপালা, ঝোপঝাড় আর ছোট বড় পাথরে পাথরে। ওর খোঁজে চিরুনির তল্লাশি চালাতে চাইলে ছত্রভঙ্গ হতে হবে ওদেরকে। আর তখনই একজনকে ঘায়েল করার ইচ্ছে ওর। যদি যথেষ্ট সময় পায়, লোকটার পেট থেকে বের করে নেবে ওর প্রশ্নের জবাব। সাদাসিধে গেয়েও একটা মানুষের উপর অত্যাচার চালাবার কোনো ইচ্ছে নেই ওর। কিন্তু আপাতত এছাড়া আর কোনো পথ খোলা রাখেনি ওরা। গতকাল রাতে ওর দরজায় উদয় হয়েছিল লৌপ্য শটগান হাতে এক ছায়ামূর্তি। শেল ছুঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে বিছানাটাকে। ভেবেছিল কুয়াশা শুয়ে আছে ওখানে, প্রাণ বাঁচানোর জন্য পালাতে হয়েছে ওকে। মাথায় জ্বলছে আগুন। শটগানওয়ালাকে হাতে পেলে সবচেয়ে ভালো হয়। প্যাদানি প্যাদানি দেওয়ার সময় বিবেকের কোনো দংশন অনুভব করবে না ও। বুনো ফার গাছের একটা ঝাড়ের পিছনে এসে থামলো কুয়াশা। নকল পায়ে এত ছোটাছুটি পোহাচ্ছে না, বিশ্রাম দরকার। জিরিয়ে নেবার ফাঁকে নজর বোলালো ও ফেলে আসা পথের দিকে। ঢালের অনেক নিচে জ্বলছে ফ্ল্যাশ লাইটের ম্লান আলোক রশ্মি। একটা, দুটো, তিনটে ছড়িয়ে পড়লো আলোগুলো। একদম বাইরের মানুষটা বেশি আট উ- একদম বাইরের মানুষটা উঠে আসছে ওর দিকে। আন্দাজ করলো কুয়াশা 10 মিনিট লাগবে লোকটার ফার গাছের কাছে পৌঁছতে। ততক্ষণে আরাম করা যেতে পারে। এটা গাছের গোড়ায় ধপ করে বসে পড়লো। কিভাবে কি ঘটলো সব স্বপ্নের মতো লাগছে কুয়াশার। এই তো 2 দিন আগে বিকেল 5টায় ও ছিল রোমের লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে। ছোট একটা বিমান চার্টার করছিল বনিফাসিওতে আসবার জন্য। জায়গাটা কোশিকার দক্ষিণ উপকূলের ডগায়। সন্ধ্যে 7টায় বনিফাসিওতে ল্যান্ড করে বিমান। এয়ারফিল্ড থেকে একটা ট্যাক্সি ভাড়া করে সরাসরি চলে এসেছিল ও পড়তে ভেচিওর উত্তরে পাহাড়ি এলাকায়। উঠেছিল স্থানীয় এক সরাইখানায়। গন্তব্যের কথা শুনে ট্যাক্সি ড্রাইভার বেশ অবাক হয়েছিল। জানিয়েছিল এলাকাটা একেবারেই অনুন্নত, সভ্যতার ছোঁয়া লাগেনি। কে এক অজ্ঞাত কারণে স্থানীয় লোকজন নাকি আধুনিকতাকে এড়িয়ে চলে। তখনই সতর্ক হওয়া উচিত ছিল ওর। হয়নি কুয়াশা, বরং যেচে বিপদ ডেকে এনেছে। রানা কখন আসবে তার ঠিক ঠিকানা নেই, তাই ভেবেছিল একাই তদন্তের কাজ কিছুটা এগিয়ে রাখবে। রাতের খাওয়া শেষে তাই ও আলাপ জুড়ে দিয়েছিল সরাই মালিকের সঙ্গে। আমি একজন হিস্টোরিয়ান, বলেছিল ও। আপনাদের এই এলাকার এক পুরানো জমিদারের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য এসেছি। তার নাম কাউন্ট গিলবার্তো বারেমে বারেমে হিস্টোরিয়ান ভুরু কুচকে গিয়েছিল সরাই মালিকের। কোন ইউনিভার্সিটির সঙ্গে আছেন? ইউনিভার্সিটি না, প্রাইভেট ফাউন্ডেশন। তবে আমাদের গবেষণায় সব ইউনিভার্সিটির উপকার হয়। নাম কি ফাউন্ডেশনের? অর্গানাইজেশন একাডেমিকা। রোমে আমাদের অফিস। আমার সেকশনের কাজ 19 শতাব্দীর শেষাংশ থেকে 20 শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সার্ডিনিয়া আর কর্সিকার বিস্তারিত ইতিহাস সংগ্রহ করা। যদ্দূর শুনেছি, পোর্তো ভেসিওর উত্তরাংশ কাউন্ট বারেমে নিয়ন্ত্রণ করতেন। কথাটা কি সত্যি? হ্যাঁ, এখানকার বেশিরভাগ জমির মালিক ছিলেন তিনি। সিনিয়র, খুব ভালো মানুষ, প্রজাদের ভালো মন্দের দিকে কড়া নজর রাখতেন। শুনে খুশি হলাম। কৌশিকার ইতিহাসে তাকে একটা জায়গা দিতে চাই, কিন্তু কোত্থেকে যে শুরু করব
তার কিছুই বুঝতে পারছি না। কথাটা শুনে সন্দেহ জমা হয়েছিল সরাই মালিকের চোখে। তারপরেও নির্বিকার কণ্ঠে সে বলেছিল, শুরু করতে পারেন ভিলা বারেমের ধ্বংসস্তূপ থেকে। রাতটা পরিষ্কার, চাঁদ উঠেছে আকাশে। চাঁদের আলোয় খুব সুন্দর লাগে জায়গাটা। আপনি চাইলে পথ দেখাবার জন্য একজন লোক দিতে পারি আমি। মানে যদি জার্নির কাটালে ক্লান্তি বোধ না করেন আর কি। না না, তাড়াতাড়ি বলেছিল কুয়াশা। একটুও ক্লান্ত নই আমি। পাহাড়ি এলাকায় অনেকখানি ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল ওকে, যেখানে ভৌতিক অভাব নিয়ে দাঁড়িয়ে আছে এককালের সুসমৃদ্ধ জমিদারির কঙ্কাল। প্রায় 1 একর জায়গা নিয়ে গড়া হয়েছিল প্রাসাদম বাড়িটা। ভাঙাচোরা দেয়াল আর হেলে পড়া চিমনি ছাড়া কিছুই এখন আর অবশিষ্ট নেই। আগাছার তলায় আজ করা যায় বিশাল এক বৃত্তাকার ডাইভের চিহ্ন। বাড়ির দুপাশ দিয়ে গেছে নুড়ি বিছানো হাঁটা পথ। ফুলের কেয়ারির সীমানাগুলো মুখ বেদান করে রেখেছে জংলা ঘাসের মাছ থেকে, যেন মনে করিয়ে দিচ্ছে একসময় অপূর্ব এক বাগান ছিল এখানে ওখানে। পাহাড়ি এক সমতলের উপর চাঁদের আলোয় কাউন্ট বারেমের বাড়ির ধ্বংস স্তূপ দেখে অদ্ভুত এক অনুভূতি হয়েছিল কুয়াশার। পাগলাটে ওই মানুষটার স্মারক চিহ্ন যেন ওটা। কালের প্রভাবে সেফ বাহ্যিক অবয়ব ধ্বংস হয়েছে, কিন্তু ভিতরে লুকিয়ে থাকা অশুভ ক্ষমতা কমেনি একটুও। তার প্রমাণ হিসেবেই যেন পিছনে অচেনা কণ্ঠস্বর শুনেছিল, লক্ষ্য করেছিল ওর পথ প্রদর্শক ছেলেটা উধাও হয়ে গেছে। তার বদলে উদয় হয়েছিল রুক্ষ চেহারার দুটো লোক। দায়সারা ভঙ্গিতে অভিবাদন জানিয়ে রীতিমতো জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছিল। প্রায় 1 ঘন্টা ওকে জেরা করেছে লোকগুলো। বিরক্তিতে একবার মনে হয়েছিল দুঘা বসিয়ে ব্যাটাদেরকে বেহুশ করে ফেলে, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না বলে সব সহ্য করে গেছে। কুয়াশা হিস্টোরিয়ানের গপ্পটা ধরে রেখেছে ও, কিছুতেই টলেনি। শেষ পর্যন্ত ওকে প্রত্যাশিত উপদেশটাই দিয়েছে ওরা। যেখান থেকে এসেছে ও সেখানেই ফিরে যাও সিনিয়র। জানার মতো কিছু নেই এখানে, কেউ কিছু বলতে পারবে না। বহুকাল আগে মহামারী লেগেছিল এই এলাকায়, সে সময়কার লোকজন মরে সাফ হয়ে গেছে। তোমাকে সাহায্য করবার কেউ অবশিষ্ট নেই। সবাই মরে কিভাবে বলেছিল কুয়াশা। খুঁজলে পুরনো আমলে 2-1জনকে নিশ্চয় পাওয়া যাবে। আমি চেষ্টা করতে চাই। খামোখা কষ্ট করো না, বলছি তো। কেউ তোমার প্রশ্নের জবাব দিতে পারবে না। দেখো ভায়া, আমরা সাদাসিধে মানুষ, চাষা ভুষো। অচেনা লোক এলে জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে। চলে যাও তুমি। পরামর্শটা আমার মাথায় রইল। ওসব শুনতে চাই না। তোমার ভালোর জন্যই বলছি সিনিয়র, ফিরে যাও। হুমকিটাকে পাত্তা দেয়নি কুয়াশা। ফিরে এসেছিল সরাইখানায়। কদিন ভরে আবার গিয়েছিল ধ্বংস স্তূপ দেখতে। তারপর ঘুরতে শুরু করেছিল পুরো এলাকায়। চোখের সামনে যত খামার দেখেছে সবগুলোতে ঢু মেরেছে। খামারের চাষিদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছে কাউন্ট বার্মিয়ার ফেনিস সম্পর্কে। জবাব পায়নি কোথাও। অসহযোগিতা এবং চরম বৈরিতা সহ্য করেছে নীরবে। টের পেয়েছে সারাক্ষণ ওকে অনুসরণ করা হচ্ছে। মানুষের নীরবতা এবং বিচলিত চেহারা লক্ষ্য করে আরেকটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে। শুধু পিছনে নয়, ওর সামনেও লোক আছে। আগে ভাগে সবখানে গিয়ে সতর্ক করে দিচ্ছে তারা। সরিওয়ালা আগন্তুকের কাছে যেন কেউ মুখ না খুলে। সেই রাতে, মানে গতকাল রাতে খাবারের টেবিলে বসে থাকা অবস্থায় সরাই মালিক এগিয়ে এসেছিল ওর দিকে। কাঁচুমাখো মুখে জানিয়েছিল, দুঃখিত সেনর, আপনাকে এখানে আর থাকতে দিতে পারছি না আমি। কামরাটা আরেকজনের কাছে ভাড়া দিয়ে ফেলেছি। ভাবলেশীন চেহারায় তার দিকে তাকিয়েছিল কুয়াশা। বলেছিল, দুঃখজনক, তবে কামরার দরকার নেই। রাত কাটানোর জন্য সেফ একটা আর্ম চেয়ার হলেই চলবে আমার। খাট যদি দিতে পারেন তো আরো ভালো হয়। সকালবেলা এমনিতেই চলে যাব বলে ভাবছি। যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। কি সেটা সিনিয়র? শীঘ্রই জানতে পারবেন। আমার পরে আরো লোক আসবে এখানে, প্রপার ইকুইপমেন্ট আর ল্যান্ড রেকর্ড সহ। নিখুঁত সত্যিকার গবেষণাধর্মী তদন্ত হবে এখানে। যা ঘটে গেছে আপনাদের এলাকায় তা খুবই ইন্টারেস্টিং, মানে একাডেমিক দৃষ্টিকোণ থেকে আর কি।
ভীত একটা দৃষ্টি ফুটেছিল সরাই মালিকের চোখে। কালই চলে যাবেন? বেশ, রাতটা তাহলে আর বাইরে থাকার প্রয়োজন নেই। কামরায় চলে যান, আমি ম্যানেজ করে নেব। এর ঠিক 6 ঘন্টা পর শটগান হাতে উদয় হয়েছিল সেই লোক। ব্যারেল কাটা শটগান। স্থানীয়রা একে বলে লুপো, মানে নেকড়ে। গুলি ছড়িয়েছিল ওর বিছানা লক্ষ্য করে। শপথ বাক্যের মতো উচ্চারণ করেছিল একটা কথা, পা নষ্ট সার্কে এলো, মানে আমাদের চক্রের জন্য। তারপর পালিয়ে গিয়েছিল ঊর্ধ্বশ্বাসে। কাপড় রাখার আলমারির ভেতর থেকে সব দেখেছে কুয়াশা। শটগানের গগন বিদারী আওয়াজে সরাইখানায় কোনো আলোড়ন সৃষ্টি হয়নি। কেউ দেখতে আসেনি কি ঘটেছে। এরপর পরিস্থিতির ভয়াবহতা বুঝতে অসুবিধা হবার কথা নয়। জানালা গলে সরাইখানা থেকে পালিয়ে এসেছে কুয়াশা। পড়তে ভেসিওমুখী কাঁচা রাস্তা ধরে এগিয়েছে ও। কিছু দূর যাবার পর রাস্তার পাশে ঝোপের আড়ালে সিগারেটের আগুন দেখেছে। গাপটি মেরে কেউ বসে আছে ওখানে, আটকে রেখেছে পথ। রাস্তা ছেড়ে ঝোপঝাড়ের আড়ালে কুয়াশা ঢুকে পড়েছে। তখন অপেক্ষা করেছে। অপেক্ষা না করে উপায় ছিল না। রানার আসবার কথা। ওই রাস্তা ধরে আসবে বিসিআই এজেন্ট, তাকে সতর্ক করে দিতে হবে। পরদিন মানে আজ বিকেল 3টে পর্যন্ত অপেক্ষা করেছে কুয়াশা। রানার চিহ্ন দেখেনি। ওখানে বসে থাকা আর সম্ভব হয়নি। রাস্তা ধরে লাঠিসোঁটা আর আগ্নেয়াস্ত্র হাতে একদল মানুষকে এগোতে দেখায়। বোঝাই যাচ্ছিল ওকে খুঁজে বের করে চিরতরে মুখ বন্ধ করার জন্য বেরিয়েছে লোকগুলো। কয়েক ভাগে ভাগ হয়ে গেছে সার্চ পার্টি। শুরু করেছে তল্লাশি। পাহাড়ি ম্যাচেটি নিয়ে ঝোপঝাড় কাটতে কাটতে দুজন ও 30 ফুটের মধ্যে চলে এসেছিল। সেফ কপাল ভালো থাকায় ওকে দেখতে পায়নি। অগাতা সরে যেতে হয়েছে কুয়াশাকে। শুরু করতে হয়েছে ইঁদুর বেড়াল খেলা। সূর্য ডোবার আগ পর্যন্ত বিভ্রান্তি ছড়িয়েছে ধাওয়াকারীদের মাঝে। কখনো একদিকে উদয় হয় ওর পদচিহ্ন, পরক্ষণে আবার ঠিক উল্টো দিকে। এক পর্যায়ে ধাওয়াকারীদের মনে হলো জলাভূমির মতো একটা জায়গায় ঘিরে ফেলা গেছে শত্রুকে। ওখানে পৌঁছানোর পর চমকে উঠে দেখলো কয়েকশো গজ দূরে পাহাড়ি ঢাল ধরে খোলা এলাকার দিকে চলে যাচ্ছে মানুষরা। জলাভূমিতে আসলে যায়নি সে। এভাবে সবাইকে ঘোল খাইয়ে বেরিয়েছে ও গত কয়েক ঘন্টা। আধার নামার পর কৌশল বদলেছে কুয়াশা। তার ফলশ্রুতিতে বর্তমান অবস্থানে পৌঁছেছে। লুকিয়ে আছে একটা পাহাড় চূড়ার কাছে, ফার গাছের ঝাড়ের আড়ালে। অপেক্ষা করছে ফ্ল্যাশ লাইট হাতে এগোতে থাকা নিঃসঙ্গ শত্রুর জন্য। সহজ প্ল্যান অনুসরণ করেছে ও। 3 ধাপে বাস্তবায়িত করেছে সেটাকে। প্রথমে সৃষ্টি করেছে ডাইভারশন। হামলাকারীদের বড় অংশটাকে সরিয়ে দিয়েছে দূরে। এরপর এক্সপোজারের মাধ্যমে ছোট একটা দলকে নিয়ে এসেছে নিজের কাছে। সবশেষে সেপারেশনের সেপারেশনের মাধ্যমে দলের সদস্যদেরকে বিচ্ছিন্ন করেছে পরস্পরের কাছ থেকে। পরিকল্পনায় পরিকল্পনা সফল সমাপ্তি ঘটতে চলেছে খুব শীঘ্রই। 1.5 মাইল দূরে বোলের ভিতর থেকে লাফিয়ে ওঠা অগ্নিশিখা তার প্রমাণ। গত 1 ঘন্টায় 3টে জায়গায় মরা ডালপাতা জড়ো করে আগুন জ্বেলে দিয়েছে ও। দাবানলের আতঙ্কে এখন ওগুলো নেভানোয় ব্যস্ত হয়ে পড়েছে সবাই। সত্যিকার অর্থে ধাওয়া চালিয়ে যাচ্ছে হাতে গোনা কয়েকজন লোক। তাদেরই একজন নিঃসঙ্গভাবে এগিয়ে আসছে ওর দিকে, ওর পাতা ফাঁদে। ফার গাছের ঝরা পাতার সমুদ্রে শরীর সেদিয়ে দিল কুয়াশা। শুয়ে পড়ল উপর হয়ে। একটু পরেই পদশব্দ ভেসে এলো সামনে থেকে। পৌঁছে গেছে লোকটা। মাথা সামান্য উঁচু করে উকি দিল ও। চেহারা বোঝা যাচ্ছে না। মাঝারি গড়নের একজন মানুষ। 2 হাতে ধরে রেখেছে একটা মাঙ্গাতা আমলের রাইফেল। গাছের ঝাড়ের ভেতরে ঢুকেই দ্রুত ফ্ল্যাশ লাইট ঘোরালো চারদিকে। কিছু দেখতে না পেয়ে আবার এগোতে শুরু করলো। লোকটাকে কয়েক গজ এগিয়ে যেতে দিল কুয়াশা। ওর দিকে পিঠ এসে যেতেই নিঃশব্দ বেড়ালের মতো উঠে দাঁড়ালো। চোখের পলকে পৌঁছে গেল শত্রুর পিছনে। পিস্তলের বদলে হাতে নিয়ে এসেছে ছড়িটা। আওয়াজ শুনে দ্রুত ঘুরতে শুরু করলো লোকটা। ছড়ির বাঁকা অংশটা আটকে এক টানে
তার হাত থেকে রাইফেল কেড়ে নিল কুয়াশা। তারপর হাত মুঠো করে প্রচণ্ড এক আঘাত হানল সোলার প্লেক্সাসে প্লেক্সাসে। বাতাসের অভাবে খাবি খেতে খেতে মাটিতে বসে পড়ল লোকটা। মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। লাথি মেরে তাকে চিৎ করল কুয়াশা। চড়ে বসলো বুকের উপর। লোকটার কোমরে একটা খাপবদ্ধ ছুরি আছে। সেটা খুলে নিয়ে ফলাটা ঠেকালো প্রতিপক্ষের গলায়। তুমি আর আমি একান্তে কিছু সময় কাটাবো বন্ধু, ইতালিয়ানে বলল কুয়াশা। বেশ কিছু প্রশ্ন আছে আমার, সেগুলোর জবাব দেবে তুমি। যদি ঠোঁটে তালা আটো, তোমার ছুরিটাই চালাবো তোমার গলায়। চেহারার এমন দশা করব, জন্মদাত্রী মাও চিনতে পারবে না লাশটা। বুঝতে পেরেছো কি বলছি? আতঙ্কিত ভঙ্গিতে চোখ পিটপিট করলো লোকটা। গুড, উঠে দাঁড়াও। বুকের উপর থেকে সরে গেল কুয়াশা। খবরদার আওয়াজ করো না। একসঙ্গে উঠে দাঁড়ালো দুজনে। পর মুহূর্তে মর্মর শব্দ শোনা গেল খুব কাছ থেকে। শুকনো ডালে পা ফেলেছে কেউ। ঝট করে ঘুরে দাঁড়ালো কুয়াশা এবং উপলব্ধি করলো সবাইকে বোকা ভাবা মোটেই উচিত হয়নি ওর। ওকে টেক্কা দেবার মতো একজন হলো আছে চাষা ভূষদের মাঝে। নিচের ঢালে কোনো গাছের ডালে নিজের ফ্ল্যাশ লাইট বেঁধে রেখে এসেছে লোকটা। বাতাসের দোলায় নড়েছে আলোক রশ্মি। কুয়াশার কাছে মনে হয়েছে নিচেই বুঝি তল্লাশি চালাচ্ছে লোকটা। বাস্তবে অন্ধকারের আড়াল নিয়ে চেনা পথ ধরে উপরে উঠে এসেছে সে। যেদিক থেকে হামলা আশা করেনি, সেদিক দিয়ে উদয় হয়েছে ভূতের মতো। মাটিতে পড়ে থাকা ফ্ল্যাশ লাইটের আভায় পরিচিত অবয়বটাকে দ্বিতীয়বারের মতো দেখতে পেল কুয়াশা। প্রথমবার দেখেছিল সরাইখানায়, ওর কামরার দরজায়। হাতের লুপো শটগান তখন তাক করা ছিল বিছানার দিকে, কিন্তু ওটা এখন স্থির হয়ে আছে ওর বুক বরাবর। কাল রাতে আমাকে তুমি ফাঁকি দিয়েছ ছেনর, বলে উঠল মানুষটা, কিন্তু এখানে সে সুযোগ পাবে না। তুমি ফেনিসের লোক? রাগী গলায় জিজ্ঞেস করলো কুয়াশা। জবাব দিল না মানুষটা, তার বদলে উচ্চারণ করলো তার পুরনো মন্ত্র, পার নস্ত সার্কেলো। মরিয়া হয়ে ঝাঁপ দিল কুয়াশা। লুপোর ডাবল বারেলের বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল গোটা পাহাড়। 13। বোটের গানেল টপকে অগভীর পানিতে নেমে পড়ল রানা। কোমর পর্যন্ত ডুবে গেল তাতে। পানি ভেঙে তীরের দিকে এগোলো। দুহাতে হ্যাবারস্যাক আর ডাফল ব্যাগ উঁচু করে ধরেছে। সৈকত বলতে কিছু নেই খালের পাড়ে। ছোট বড় নানা আকারের পাথর দিয়ে ঢেকে দেয়া হয়েছে দুধার, ভাঙন ঠেকানোর জন্য। ওখানে পৌঁছে দ্রুত খোলা জায়গা পেরোলো রানা। ঢুকে পড়ল গাছপালার ভেতরে। বোটের ক্যাপ্টেন সতর্ক করে দিয়েছে, তীরের কাছটায় টহল দেয় পুলিশ। কাউকে সন্দেহ হলেই আটক করে। ঘুষ দিলে মুক্তি মিলবে এমন গ্যারান্টি নেই। মাটিতে হাতের বোঝা নামিয়ে রাখলো রানা। ডাফল ব্যাগের ভেতর থেকে বের করলো কর্ডের ট্রাউজার, একজোড়া আঙ্কেল বুট, গাঢ় রঙের সোয়েটার আর একটা উলের জ্যাকেট। সবই সেকেন্ড হ্যান্ড, প্যারিস থেকে কিনেছে। এ পোশাকে ওকে স্থানীয় অধিবাসীর মতো দেখাবে। কাপড় বদলে নিল ও। ভেজা পোশাক একটা পলিথিন ব্যাগে পুরে ঢুকিয়ে রাখলো ব্যাগের ভিতর। হাঁটতে শুরু করলো ঢালু পথ ধরে দ্বীপের মূল সড়কের দিকে। বিভিন্ন কাজে কর্সিকায় অতীতে কয়েকবারই এসেছে রানা। রাস্তাঘাট মোটামুটি চেনা আছে। দূর থেকে ভিলা বারেমের ধ্বংসস্তূপও দেখেছে একবার। তখন অবশ্য জানতো না এত বড় রহস্য জড়িয়ে আছে ওটার সঙ্গে। রাস্তায় পৌঁছে টুপিটা কপালের উপর একটু টেনে দিল রানা। হাঁটতে হাঁটতে ভাবল কুয়াশার কথা। কোথায় লোকটা? কর্সিকায় নিরাপদে পৌঁছতে পেরেছে তো? এখন কি পড়তো ভেচিওর পাহাড়ি এলাকায় অপেক্ষা করছে ওর জন্য? খুব শীঘ্রই জানা যাবে জবাব। স্থানীয় লোকজনের মাঝে ওর মতো বিদেশি একজন আগন্তুককে খুঁজে পেতে কষ্ট হবে না। ঘড়ি দেখলো রানা। বেলা 11:30 বাজে। জ্যাকেটের ভিতর থেকে একটা ম্যাপ বের করে নিজের লোকেশন আন্দাজ করার চেষ্টা চালালো। সেন্ট লুসি থেকে সম্ভবত 2.5 মাইল দক্ষিণে আছে ও। সোজা পশ্চিমে গেলে কাউন্ট বারেমের এলাকা।
তবে ওখানে যাবার আগে একটা বেশ অব অপারেশন দরকার। এমন একটা জায়গা যেখানে নিজের বাড়তি জিনিসপত্র লুকিয়ে রেখে যেতে পারবে। হোটেল বা সরাইখানা হলে চলবে না। ওসব জায়গায় ওর মতো অচেনা মানুষকে দেখে মনে রাখবে সবাই। জায়গাটা হতে হবে নির্জন, বনের ভেতরে হলেই ভালো হয়। কাছাকাছি পানির উৎস আর ছোটখাটো দু একটা দোকান থাকা দরকার, যাতে সহজে খাবার জোগাড় করা যায়। কতদিন পর্যন্ত বেশি হয়ে থাকতে হবে বলা যায় না। সবই নির্ভর করছে ও আর কুয়াশা কতদিনে ফেনীর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে তার উপর। কিছু দূর এগোনোর পর একটা পায়ে হাঁটা পথ দেখতে পেল। দ্বীপের মূল সড়কের পাশ থেকে শুরু হয়ে পশ্চিম দিকে চলে গেছে। সম্ভবত পশু চারণের জন্য রাখালেরা ব্যবহার করে ওটা। একেবারে সরু, গাড়ি যেতে পারবে না। হ্যাভার্স তাকে স্টাফ ভালো করে হেঁটে নিল। ডান হাত থেকে বাম হাতে নিল ডাফল ব্যাগ। তারপর ওই পথে নেমে পড়ল রানা। দুপুরে পরে একটা নাগাদ দ্বীপের 6 মাইল ভেতরে ঢুকে পড়ল। আঁকাবাঁকা পথে এগিয়েছে, খোলা জায়গায় বেশিক্ষণ থাকেনি। অবশেষে যা খুঁজছিল তা পেয়ে গেল। পাহাড়ির ঝর্ণার কিনারে পাহাড়ি ঝর্ণার কিনারে বনের একটা অংশ আচমকা উঁচু হয়ে উঠেছে। বড় বড় কষিগান, পাইন আর ঝোপ জঙ্গল মিলে সবুজ এক প্রাচীর সৃষ্টি হয়েছে ওখানে। মানুষ এবং জিনিসপত্র দুটোই লুকানোর জন্য আদর্শ। দক্ষিণ পশ্চিমে মাইল খানেক দূর দিয়ে গেছে আরেকটা পথ। উঠে গেছে পাহাড়ি ঢাল বেয়ে। ম্যাপ মিলিয়ে নিল রানা। নিশ্চিত হলো ওই পথ ধরে পৌঁছানো যাবে কাউন্ট বারেমির এলাকায়। খুব বেশি সময়ও লাগবে না। ঝর্ণা পেরিয়ে পাইন গাছের তলায় চলে গেল। ডাফল ব্যাগ থেকে ছোট একটা শাবল বের করে মাটি খুঁড়তে শুরু করলো। গর্তের ভিতর লুকিয়ে ফেললো ব্যাগ আর হ্যাবার শাক। তার আগে বদলে নিল কাঁধ ও পায়ের ব্যান্ডেজ। ধুয়ে নিল হাত মুখ। সঙ্গে আনা বিস্কিট দিয়ে লাঞ্চ সারল। তারপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল গাছের ছায়ায়। বিশ্রাম না নিলে শরীর আর চলতে চাইছে না। ঘুম এলো না সহজে। নানা রকম চিন্তায় আচ্ছন্ন হয়ে রইল মন। শেষ পর্যন্ত যখন চোখ মুছল, দুঃস্বপ্ন দেখল ঘুমের মাঝে। হঠাৎ জেগে উঠল রানা। নড়ল না সঙ্গে সঙ্গে। নিঃসারে পড়ে থেকে বোঝার চেষ্টা করলো ঘুম ভাঙার কারণ। খেয়াল করলো বেলা পড়ে এসেছে। ঘড়িতে বিকেল 4টে বাজে। গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদের তেজ কমে গেছে অনেক। আকাশে আতঙ্কিত ভঙ্গিতে ডানা ঝাপটাচ্ছে অনেকগুলো পাখি। ওগুলোর আওয়াজেই আসলে নিদ্রা ভঙ্গ হয়েছে ওর। কিন্তু পাখিগুলো এমন করছে কেন? ধীরে ধীরে উঠে বসলো রানা। পর মুহূর্তে শুনতে পেল নতুন আওয়াজ। বনের ভিতরে ছোটাছুটি করছে মানুষ। আবছাভাবে তাদের উত্তেজিত কণ্ঠস্বর ভাসছে বাতাসে। কপালে ভাঁজ পড়ল ওর। কেউ ওকে দেখে ফেলেছে? তা কি করে হয়? উবু হয়ে ঝোপের পাশে গেল। পাতা সরিয়ে উকি দিল সন্তপনে। 100 গজ দূরে ঝর্ণার অন্য পারে স্থানীয় দুজন যুবককে দেখতে পেল রানা। ম্যাচেটি চালাতে চালাতে বেরিয়ে এসেছে জঙ্গল ভেদ করে। দুজনেরই কোমরে ঝুলছে পিস্তল। পানির ধারে পৌঁছে থেমে গেল ওরা। ব্যস্তভাবে নজর বোলালো চারপাশে। হাবভাবে মনে হলো কিংকর্তব্য ঠিক করতে পারছে না। শিকারী নাকি? বনহরিণ শিকারে বেরিয়েছে। রানার ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে শোনা গেল চিৎকার। দুই যুবকের কণ্ঠ থেকে ভেসে আসেনি সেটা। এসেছে বনের ধারের ফাঁকা মাঠ থেকে। ইল ওমো একলো ইল কাম্পো। বনো পশু না, মানুষ শিকারে বেরিয়েছে ওরা। চিৎকার শুনে পিস্তল হাতে নিয়ে দুই যুবক যেভাবে ছুটে চলে গেল, তাতে বোঝা গেল শিকারকে দেখা মাত্র খুন করে ফেলবে। কিন্তু কাকে খুঁজছে ওরা? কুয়াশাকে? কেন যেন বাঙালি বিজ্ঞানের নামটাই মাথায় এলো রানার। অদ্ভুত একটা অনুভূতি হলো সঙ্গে সঙ্গে। ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠল অনুমানটা ভুল নয়। কিন্তু কেন? কুয়াশা কি এরই মধ্যে কিছু জেনে ফেলেছে? পাইন গাছের আড়ালে এসে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবল রানা। রাস্তা ধরে পড়তো বেশি হতে চলে যেতে পারে। কুয়াশার জন্য অপেক্ষা করতে পারে ওখানে। লুকিয়ে থাকার জন্য ঝর্ণার ধারের এ জায়গাটা আদর্শ। অনায়াসেই সূর্যাস্ত পর্যন্ত কাটিয়ে দিতে পারবে এখানে। এরপর অন্ধকারের আড়াল ব্যবহার করে পড়তো
বেশিও পৌঁছতে কষ্ট হবে না। সমস্যা হলো অনেকটা সময় বসে থাকতে হবে এতে, অথচ কি ঘটেছে তা জানার জন্য ছটফট করছে মন। একটাই বিকল্প আছে সামনে, শিকারীদেরকে অনুসরণ করা। কম সময়ে কুয়াশাকে নাগালে পাবার এটাই সহজ উপায়। ওটাই করবে বলে সিদ্ধান্ত নিল রানা। বিকেল 5:30টায় প্রথমবারের মতো কুয়াশার দেখা পেল ও। পাহাড়ি এক ঢাল ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। অস্তমান সূর্যের আলোয় আবছাভাবে আলোকিত দীর্ঘ দেহটা লক্ষ্য করে কয়েকটা গুলি ছুড়ল উত্তেজিত জনতা, কিন্তু লাগাতে পারল না। একটু পরেই মুচকি হাসি ফুটল রানার ঠোঁটে। কুয়াশার কৌশল বুঝতে পেরেছে। পালাবার চেষ্টা করছে না লোকটা, বরং শত্রুদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে একজনকে কবজা করতে চাইছে। মন্দ নয় বুদ্ধিটা, দুঃসাহসিকও বটে। শত্রুর এলাকায় শত্রুকে আটক করা, কেউ আশা করবে না ব্যাপারটা। লম্বা লম্বা ঘাসে ঢাকা সমভূমির মাঝখানে ঘাপটি মেরে আশপাশের এলাকা জরিপ করল রানা। সন্ধ্যার বাতাসে বারবার নুয়ে পড়ছে ঘাসের ডগা, উন্মুক্ত হয়ে যাচ্ছে দৃষ্টিসীমা। সুবিধেই হলো এতে। কুয়াশার পরবর্তী পদক্ষেপ, সেই সঙ্গে কোথায় ওকে ইন্টারসেপ্ট করা যায় বোঝার চেষ্টা করলো। উত্তর দিকে যাচ্ছে লোকটা। মাইল খানেক গেলে পর্বতসারির গোড়ায় পৌঁছবে। থামবে ওখানেই, কারণ পাহাড়ের উপরে উঠে কোনো লাভ হবে না। তার মানে আবার ফিরে আসবে সে। দক্ষিণ পশ্চিম দিকে এগোবে, যাতে ধাওয়াকারীদের সামনে পড়ে না যায়। ওদিকেই কোথাও ডাইভারশন সৃষ্টি করবে, বিশৃঙ্খলার মাঝে পাতবে ফাঁদ, আটক করবে কাউকে। ওই সময়টাতে কুয়াশাকে ইন্টারসেপ্ট করতে হবে। আগে করা গেলে ভালো হতো, কারণ ফাঁদ নিয়ে যখন সে ব্যস্ত থাকবে তখন সে কোনো ধরনের অ্যাপ্রোচ যে কোনো ধরনের অ্যাপ্রোচ ঝুঁকিপূর্ণ। ওকে শত্রু ভেবে বসতে পারে কুয়াশা, কিন্তু আর কোনো উপায়ও নেই। ডাইভারশন এবং কনফিউশন ছড়াবার জন্য মোটামুটি ছোটাছুটি করছে কুয়াশা। তার মাঝে ওর ধারে কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই হামাগুড়ি দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে এগোতে শুরু করলো রানা। ধীরে ধীরে দূর পাহাড়ের আড়ালে মুখ লুকালো সূর্য। গোটা এলাকার ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর, গাঢ় থেকে গাঢ়তর হলো। পাহাড়ি এলাকা ঢেকে যেতে শুরু করলো নিকষ অন্ধকারে। কিন্তু কুয়াশার কোনো চিহ্ন দেখতে পেল না রানা। যেখানে তাকে আশা করছে ও, সেখানকার পেরিমিটারের ভিতর ঘোরাফেরা করতে থাকলো। সন্ধ্যার আবছায়া পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে চোখ, কান খাড়া করে রেখেছে অস্বাভাবিক শব্দ শোনার জন্য। কিন্তু না, নেই কুয়াশা। চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তার দিকে গেছে নাকি লোকটা? অমন কাজ করে থাকলে মস্ত বোকামি করেছে। পুরো এলাকা এখন জ্যান্ত হয়ে আছে সার্চ পার্টির হট্টগোলে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে সবাই চিরুনি তল্লাশি চালাচ্ছে। এক এক দলে 2 থেকে 6 জন মানুষ, প্রত্যেকে সশস্ত্র, ছুরি, বন্দুক বা ম্যাচেটি। কিছু না কিছু আছে সবার কাছে। আর আছে ফ্ল্যাশ লাইট। আলোক রশ্মিগুলো ডানে বামে ঘুরছে, ক্ষণে ক্ষণে ভেদ করছে পরস্পরকে, যেন অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেমের ইন্টারসেক্টিং লেজার। ঢাল ধরে আরো উঁচুতে উঠে যেতে শুরু করলো রানা। ফ্ল্যাশ লাইটের আলোক রশ্মিগুলোই এখন বাঁচাচ্ছে ওকে উন্মাত্ত খুনে কৌশিকানদের হাত থেকে। ওগুলো দেখেই ও বুঝতে পারছে কখন এগোতে হবে, কখনই বা থেমে যেতে হবে। দুটো আলোক রশ্মির মাঝখান দিয়ে পথ করে ছুটছিল রানা। আচমকা থেমে গেল গড় গড় করতে থাকা একটা পশুকে দেখতে পেয়ে। চোখ বড় করে ওটা তাকিয়ে আছে ওর দিকে। ছুরি বের করে ফেলেছিল রানা। থেমে গেল প্রাণীটার পরিচয় টের পেয়ে। সাধারণ এক পোষা কুকুর। পশু চারণের সময় গরু ছাগল আর ভেড়ার পালকে একাট্টা রাখার জন্য ব্যবহার করে রাখালরা। মোটেই হিংস্র নয়। কাছে গিয়ে সতর্কভাবে কুকুরটার গায়ে হাত বোলালো, বাধা পেল না। গড়গড়ানি থেমে গেল। গুটিসুটি মেরে মাটিতে বসে পড়ল প্রাণীটা। ফ্ল্যাশ লাইটের আলো এগিয়ে আসতে দেখে তাড়াতাড়ি ওখান থেকে সরে গেল রানা। মাটিতে অর্ধেক দেবে থাকা একটা বড় বোল্ডারের পেছনে পৌঁছে থামলো। দম ফিরে পাবার জন্য অপেক্ষা করলো একটু, তারপর বোল্ডারের পাশ দিয়ে উকিয়ে দিল নিচে। পাহাড়ি ঢাল আর প্রান্তরে পাগলের মতো নেচে বেড়াচ্ছে শত শত আলোক রশ্মি।
সার্চ পার্টির অবস্থান বোঝা যাচ্ছে পরিষ্কার। ওরা কাছাকাছি নেই একটাও। আবছাভাবে একটা সরাইখানার কাঠামো দেখতে পেল দূরে। ওটা সামনে দিয়ে গেছে পায়ে হাঁটা পথ। সরাইখানার 100 গজ দক্ষিণে চওড়া রাস্তা পড়তো। ভেসিওতে যেতে হয় ওটা দিয়ে। মশাল আর ফ্ল্যাশলাইটের ভিড় দেখে বোঝা গেল রাস্তাটা অবরোধ করে রেখেছে কর্সিকানরা। নরক গুলজার চলছে পুরো এলাকা জুড়ে। রানার কানে ভেসে আসছে মানুষের উত্তেজিত চিৎকার, কুকুরের ডাক আর ঝোপঝাড়ের মাঝে ম্যাসেটি চালানোর আওয়াজ। অদ্ভুত ভীতিকর এক দৃশ্য। একটা দেহও দেখা যাচ্ছে না। অন্ধকারের মাঝে শুধু নেচে বেড়াচ্ছে আলোর রেখা। অদৃশ্য সুতোয় বেঁধে ওগুলো নিয়ে যেন খেলা করছে কেউ। কিছুক্ষণ পর হঠাৎ নতুন এক আলো দেখা গেল বনভূমির মাঝে। সাদাটে নয়, হলুদ কমলা। আগুন জ্বলে উঠেছে পড়তো বেচিওর রাস্তার একপাশে। ডাইভারশনের সূচনা করেছে কুয়াশা। চমৎকার ফলও মিলল। হৈ হৈ করে কৌশিকানরা ছুটতে শুরু করলো আগুনের দিকে। নিজের জায়গা ছেড়ে নড়ল না রানা। বোঝার চেষ্টা করলো এই ডাইভারশনকে কিভাবে ব্যবহারের চেষ্টা করছে কুয়াশা। এরপর কি করবে সে, কিভাবে ফাঁদ পাতবে। 3 মিনিট পরেই পেয়ে গেল জবাব। বনের আরেক অংশে লাফ দিয়ে উঠল আগুনের শিখা। পড়তো ভেসিও রাস্তা থেকে সিকি মাইল বায়ে। একটার জায়গায় দুটো ডাইভারশন সৃষ্টি হয়েছে এবার। বিভক্ত করে দিয়েছে কর্সিকানদের। তল্লাশিতে ব্যাঘাত ঘটেছে। আগুন নেভানোর দিকে এখন সবার মনোযোগ। পাহাড়ি অরণ্যে দাবানল শুরু হলে মহাবিপদ। আগুনের আভায় কর্সিকানদের দেখতে পাচ্ছে রানা। পাগলের মতো ছোটাছুটি করছে তারা। আরেকটা আগুন লাফিয়ে উঠল। এবারেরটা আরো বড়। প্রথম দুটোর প্রায় 400 গজ দূরে। কুয়াশার তৃতীয় ডাইভারশন। আগুনের লেলিহান শিখার সঙ্গে পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ল বিশৃঙ্খলা। কুয়াশা কোনো ঝুঁকি নিচ্ছে না। কাউকে যদি ফাঁদে ফেলতে নাও পারে, গোলমালের সুযোগ নিয়ে সহজেই পালিয়ে যেতে পারবে। বোল্ডারের আড়াল থেকে বেরিয়ে এলো রান্না। হামাগুড়ি দিয়ে নামতে শুরু করলো ঢাল বেয়ে। মাটির সঙ্গে প্রায় মিশিয়ে রেখেছে শরীর। এগোচ্ছে সরীসৃপের মতো। তীক্ষ্ণ করে রেখেছে নজর। হঠাৎ রাস্তা থেকে 100 গজ পশ্চিমে এক টুকরো আলো জ্বলে উঠল। দেয়াশালায় জ্বেলেছে কেউ। এক সেকেন্ডও জ্বলল ওটা। 1 সেকেন্ড জ্বলল ওটা, তারপর নিভে গেল। রানা একা নয়, কর্সিকানদের মধ্যে কয়েকজন দেখতে পেয়েছে ওটা। পরপর 3টে ফ্ল্যাশ লাইটের আলো ঘুরে গেল ওদিকে। আলোর রশ্মির নাচানাচি দেখে বোঝা গেল 3জনেই ছুটতে শুরু করেছে ওদিকে। জানে না কুয়াশার ফেলা টোপে সাড়া দিচ্ছে। ওদের একজনকে খুব শীঘ্রই আটক করবে দুর্ধর্ষ লোকটা। জ্যাকেটে তলার হোলস্টার থেকে নিজের 6 আওয়ার বের করলো রানা। উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করলো। আড়াআড়ি একটা পথ ধরে পাহাড়ি ঢাল বেয়ে নামছে কুয়াশার আনুমানিক অবস্থান লক্ষ্য করে। হয়তো সাহায্য দরকার নেই কুয়াশার। তবু যদি ধাওয়াকারীদের দুজনকে ও ব্যস্ত রাখতে পারে, কুয়াশার প্ল্যান সফল হবে নিশ্চিতভাবে। বাড়তি একজনকে যদি আটক করা যায় তাহলে তো আরও ভালো। জেরা করার জন্য 2জন সাবজেক্ট পাবে ওরা। ছোট ছোট এক একটা ছুট লাগাচ্ছে রানা। এক কাভার থেকে পৌঁছচ্ছে আরেক কাভারে। প্রতি কদমে বাড়ছে সতর্কতা। নজর রাখছে ঢালের নিচে নড়তে থাকা ফ্ল্যাশ লাইটগুলোর উপরে। হালকা আভায় দেখতে পাচ্ছে লোকগুলোর হাতে ধরা আগ্নেয়াস্ত্র। শিকারের ছায়া দেখলেও গুলি ছুটতে প্রস্তুত। হঠাৎ থেমে দাঁড়ালো। একটা বৈসাদৃশ্য লক্ষ্য করেছে। একেবারে ডান দিকের ফ্ল্যাশ লাইটটা। ওর থেকে মোটামুটি 200 গজ নিচে ওটা নড়ছে অদ্ভুতভাবে। নড়াচড়ার ছন্দ একেবারে বেমানান। সামনে পিছনে নয়, ওটা নড়ছে উপর নিচে। প্রতিফলনও নেই ওটার পাশে। যত সামান্যই হোক, ফ্ল্যাশ লাইটের মালিকের অন্য হাতে ধরা আগ্নেয়াস্ত্রের ধাতব শরীরে একটু হলেও প্রতিফলন ঘটবে আলোর। প্রতিফলন নেই মানে অস্ত্রও নেই। রহস্যটা ধরতে পেরে চমকে উঠল রানা। ফ্ল্যাশ লাইটটা এ মুহূর্তে হাতে নেই কারো। গাছের ডালে বেঁধে ডালটাই নাড়িয়ে দেয়া হয়েছে। এ আরেক ডাইভারশন। ফ্ল্যাশ লাইটের মালিক নিজের মুভমেন্ট লুকাতে চাইছে। ঝট করে ঘাসের আড়ালে বসে পড়ল রানা। অতিমাত্রায় সজাগ হয়ে উঠেছে। লোকটা ওর আশেপাশে থাকতে পারে। আশঙ্কাটা সত্যি হয়ে উঠল মিনিট খানেকের মধ্যেই। ঘাসের প্রাচীর ভেদে বিশালদেহী
এক কৌশিকানকে উদয় হতে দেখল কয়েক গজ দূরে। আর একটু হলে রানার পা গা মারিয়ে দিত। গড়ান দিয়ে সরে গেল। পায়ের শব্দ হালকা হয়ে এলে উঠে দাঁড়ালো রানা। বুক ধকধক করছে। আন্দাজের উপর ভর করে পিছু নিল কৌশিকানের। পাহাড়ের উত্তর দিক লক্ষ্য করে ছুটছে লোকটা। রিজের তলায় পৌঁছতে চাইছে রানাও ওদিকেই যাচ্ছিল। অল্পক্ষণে বোঝা গেল পুরো এলাকা হাতের তালুর মতো চেনে বেটা। অন্ধকারেও চিতার মতো ছুটছে। দূরত্ব বেড়ে যাচ্ছে রানার সঙ্গে। ছোটার গতি বাড়িয়ে দিল। কিছুতেই পিছিয়ে পড়া চলবে না। চোখের কোণে ফ্ল্যাশ লাইটের আলো ঝিকমিকে উঠল। ঢাল বেয়ে উঠে আসছে একজন। নিঃসন্দেহে তাকেই টার্গেট করেছে কুয়াশা। অনেক দূর উঠে আসার পর থেমে দাঁড়ালো রানা। কৌশিকানকে দেখা যাচ্ছে না কোথাও। শোনা যাচ্ছে না পায়ের আওয়াজও। চারপাশ নিস্তব্ধ, বড্ড বেশি নীরব। মাটিতে শুয়ে পড়ল। অন্ধকারের ভিতর হাতিপাতি করে ঘুরে বেড়াচ্ছে ওর দৃষ্টি। হাতের আঙুল চেপে বসেছে 6 আওয়ারের টিগারে। কিছু একটা ঘটতে চলেছে খুব শীঘ্রই, কিন্তু কোথায়, কিভাবে? 150 গজ সামনে একটু নিচে ফ্ল্যাশ লাইটের আলো মিটমিট করতে শুরু করেছে। না জ্বালানো না জ্বালানো নেভানো হচ্ছে না। আলো বাধা পাচ্ছে গাছের গায়ে। ফ্ল্যাশ লাইটের মালিক পাইন গাছের একটা ঝাড়ের দিকে এগিয়ে আসছে। হঠাৎ লাফিয়ে উঠল আলোক রশ্মি। প্রথমে আকাশের দিকে উঠে পড়ল, তারপর আছড়ে পড়ল মাটিতে। একটু গড়িয়ে স্থির হয়ে গেল। বুঝতে পারল রানা আঘাত এনেছে কুয়াশা, কিন্তু ওর জানা নেই আলোর এই সংকেত দেখার জন্য আরেকজন কৌশিকান ঘাপটি মেরে আছে খুব কাছে। আর শুয়ে থাকার মানে হয় না। উঠে ছুট লাগালো রানা আলোর উৎসের দিকে। পাহাড়ের পাথরের ঢালে কর্কশ শব্দ তুলছে ওর জুতোর তলা, কিন্তু পরোয়া করল না। অনেকখানি জায়গা পেরোতে হবে ওকে, এবং খুব দ্রুত। অন্ধকারে দৃষ্টি চলছে না। বোঝা যাচ্ছে না কোত্থেকে শুরু হয়েছে গাছের ছাড়ি। যদি একটু চেহারা দেখা যেত, যদি একটু আওয়াজ শোনা যেত। ভাবতে ভাবতে সচকিত হয়ে উঠল ও। আওয়াজ চিৎকার করেই তো সতর্ক করে দেয়া যায় কুয়াশাকে। তাই করতে যাচ্ছিল, কিন্তু থমকে গেল অচেনা কণ্ঠস্বর শুনে। ওই তো 30 গজ নিচে দুটো গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশালদেহী কৌশিকান। বাতাসে ভাসছে তার ভারী গলার আওয়াজ। মাটিতে পড়ে থাকা ফ্ল্যাশ লাইটের আভায় চকচক করছে হাতে ধরা শটগান। ওদিকে ঘুরে গেল রানা। 6 আওয়ার ধরা হাত প্রসারিত করছে সামনে। তুমি ফেনিসের লোক? কুয়াশার গলা চিনতে পারল রানা। জবাব না দিয়ে চেঁচালো কৌশিকান। পার নষ্ট ছাড় কেলো। বিন্দুমাত্র দ্বিধা না করে লোকটার পিঠে 3 বার ফায়ার করলো রানা। কৌশিকানও শটগানের ট্রিগার চেপেছে। ডাবল ব্যারেলের ভয়াবহ বিস্ফোরণের তলায় চাপা পড়ে গেল ওর 6 আওয়ারের আওয়াজ। পর মুহূর্তে হুড়মুড় করে মাটিতে পড়ে গেল বিশাল দেহি। নিথর হয়ে গেল কেঁপে উঠে। হামাগুড়ি দিয়ে পাইন ঝাড়ের দিকে এগুলো রানা। কুয়াশার গুলি খেতে চায় না। কাছে গিয়ে ডাকলো, কুয়াশা। রানা তুমি? শোনা গেল পরিচিত কণ্ঠ। আপনার কোথাও লাগেনি তো? ওহ, বেটা তার বন্ধুকেই ঝাঁঝরা করে ফেলেছে। এগিয়ে গেল রানা। বিশাল দেহির কয়েক গজ সামনে চিত হয়ে পড়ে আছে অপর কৌশিকান। কুয়াশা সরে যাওয়ায় শটগানের শেল তার বুক ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে।